লেখিকা সুমনা চট্টোপাধ্যায়ের আপনা মাঝে শক্তি ধরো। বসুন্ধরা ব্যানার্জি ৬২ বছরে পা দিয়েছেন। শরীরে যে আর তেমন জোর নেই সেটা তিনি বিলক্ষণ বুঝতে পারেন, কিন্তু তার মনের জোর এখনও সেই যৌবনের মতোই অটুট আছে। তবু আজকাল রাত হলেই রাতের আকাশের দিকে তাকিয়ে ছোটবেলার ভূগোল বইতে পড়া সপ্তর্ষিমণ্ডলের সেই প্রশ্নচিহ্নটি তার মনের আকাশে যেন তোল পার করতে চায়। বেশ কিছুদিন হলো ছেলের ঘর থেকে চাপা গুঞ্জন ভেসে আসছে বসুন্ধরা ব্যানার্জির কানে। কোথাও যে কিছু একটা তাল কেটেছে বুঝতে পারছেন বসুন্ধরা, কিন্তু স্পষ্ট করে ঠিক বুঝে উঠতে পারছেন না বিষয়টা। অবশেষে বসুন্ধরার নাতি ৫.৫ বছরের গাবলু বিষয়টা কিছুটা হলেও খোলসা করল। জানো ঠাম্মা, বাবা বলছিল এই কলকাতায় থাকলে বাবা আর মা দুজনের ফিউচার পুরো স্পয়েল হয়ে যাবে। এখানে কোনো বেটার অপরচুনিটি নেই, তাই বাবা বলছিল বাবা ব্যাঙ্গালোর চলে যাবে। বসুন্ধরার বুকটা কেমন ছ্যাঁত করে উঠল যেন। পরক্ষণেই বসুন্ধরার মনে হলো, বাহ, এ তো খুব ভালো কথা। ছেলে জীবনে সুপ্রতিষ্ঠিত হবে, এইটাই তো তার জীবনের সাধনা ছিল। বসুন্ধরা নাতিকে বললেন, তাহলে তো তোমার ভীষণ মজা হবে গাবলু সোনা। নতুন জায়গায় যাবে, নতুন নতুন মানুষ দেখবে। ব্যাঙ্গালোর শহরটা শুনেছি খুব সুন্দর। গাবলু ঝড়ের গতিতে মাথা নেড়ে বলল, একটুও মজা হবে না। আমি যে ওখানে গিয়ে তোমাকে ভীষণ মিস করব ঠাম্মা। বসুন্ধরা দেবী বুঝলেন ছেলের সেই নতুন সংসারে তার জায়গা অকুলান হবে। এইটাই তো স্বাভাবিক। পাখির ডানার জোর এলে সে যখন উড়ে যায় আকাশের বুকে, সেটা দেখেই তো মা পাখির সুখ। বসুন্ধরা দেবী নাতির মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, ইস গাবলু সোনার যত বাজে কথা। কত বন্ধু হবে তোমার নতুন জায়গায় গিয়ে। এই বুড়িটাকে তখন মনেই পড়বে না গাবলু বাবুর। খালি ঝুটিবাত বলে। আর তাছাড়া পুজোর ছুটি পড়লে তুমি তো বেড়াতে আসবে শ্যামবাজারে তোমার মামার বাড়িতে। তখন ঠাম্মার বেহালার ফ্ল্যাটেও তুমি বেড়াতে আসবে। গাবলু বলল, মোটেই না। গাবলু খুব ভালো ছেলে, ঝুট বললে কাউভা কাটে, আমি তো জানি। আর আমি যদি ব্যাড হতাম তাহলে তো পাপা আমাকেও তোমার মতো হস্টেলে পাঠিয়ে দিত, নিয়ে যেত ব্যাঙ্গালোর। বসুন্ধরা দেবীর কান মাথা ভো ভো করছিল। মনে মনে ভাবলেন, এই বুড়ো বয়সে বাসা বদল করার কোনো ইচ্ছেও আমার নেই, কিন্তু গাবলু এসব হোস্টেল ফোস্টেল কি সব বলছে। বসুন্ধরা দেবী বললেন, ধুর, কি সব যাতা বলো তুমি গাবলু সোনা। বাচ্চারা পড়াশোনা করার জন্য হস্টেলে যায়, আমি আবার কোথায় যাব এই বুড়ো বয়সে। গাবলু বলল, হ্যাঁ গো ঠাম্মা, আমি নিজের কানে শুনেছি, মা পাপাকে বলছিল। নতুন জায়গায় গিয়ে তো তুমি আমাকে অন্তত রেহাই দাও। ওখানে অন্তত তুমি তোমার মাকে সঙ্গে করে নিয়ে যেতে বলো না। তখন পাপা বলছিল, কেন, আমার মা কি ক্ষতি করেছে তোমার? মা বলল, ন্যাকা সাচ্ছ, উনি কি কি করেন তুমি জানো না? পাপা বলল, না জানি না। বিয়ের পর তুমি অ্যাজ ইউজুয়াল চাকরি করছো, কোনোদিন কোনো শরীর খারাপের অজুহাত দেখিয়ে মা তোমাকে বেরোতে বাধা দিয়েছে? তখন মা বলল, বাধা দিলে লক্ষ্মী বউটার মতো আমি মেনে নিতাম? তুমি কি তাই ভাবো নাকি? পাপা বলল, কি করতে, মাকে তাড়িয়ে দিতে বাড়ি থেকে, নাকি নিজেই আলাদা থাকতে? তখন মা বলল, তাহলে আজ যে ডিসিশনটা আমি নিচ্ছি সেটা অনেক আগেই নিতাম। পাপা বলল, না, নিতে না। কেন জানো? কারণ তোমার ছেলেকে মানুষ করার জন্য এত ভালো আর দরদি আয়া তো তুমি আয়া সেন্টার থেকে ভাড়া করে আনলে পেতে না। বসুন্ধরা দেবীর চোখে জল আসছিল। মাত্র ৮ মাস আগে বসুন্ধরা দেবীর চোখের ছানি অপারেশন করা হয়েছে। সিস্টার বলেছে,
একেবারে কান্নাকাটি না করতে, এতে নাকি চোখের নার্ভ আরও শুকিয়ে যায়। 4 বেলা চোখে ড্রপ দেবার জন্য ডাক্তারবাবু একটা ওষুধও লিখে দিয়েছেন। চশমা খুলে চোখের জল মুছে তিনি নাতিকে বললেন, থাক সোনা, তোমায় আর এত কিছু বলতে হবে না, একটু পরেই তো আন্টি পড়াতে আসবে তোমাকে, তার আগে পড়াগুলো বরং একটু ঝালিয়ে নাও। গাবলু বলল, ঝাল তো তরকারিতে দেয় ঠাম্মা। বসুন্ধরা দেবী ফিক করে হেসে ফেললেন। আজকালকার ইংলিশ মিডিয়ামের বাচ্চারা বড়দের কাছেও এসব পুরনো বাংলা শব্দ তেমন শোনে না, তাই ওদের ভোকাবুলারিতে এরকম অনেক শব্দেরই ঠাঁই হয়নি। তিনি নাতির গাল টেপে দিয়ে বললেন, আমি বলছি আন্টি আসার আগে তুমি পড়াগুলো রিভিশন দিয়ে নাও। গাবলু বলল, ও আচ্ছা, তবে তুমি আমাকে আরেকটা কথা রিমাইন্ড করিয়ে দিলে ঠাম্মা। মা বলছিল, জানো ঠাম্মা, তোমার মা কি সব ঝাল দেওয়া তরকারি করতো, তোমার মনে আছে সেসব? বাবা, তোমরা ওপার বাংলার লোকেরা কি করে যে এত ঝাল খাও কে জানে। বাবা বলল, আর আমি যদি বলি তোমরা এদেশের লোকেরা কি করে এত মিষ্টি তরকারি খাও, সেটাও আমি ভাবতে পারি না, তখন তোমার সেটা শুনতে ভালো লাগবে তো? আসল কথা হলো, বলে গালে হাত দিয়ে থামলো গাবলু। বাবা যেন কি একটা কঠিন কথা বলেছিল, কিছুতেই মনে পড়ছে না গাবলুর। সেটা বুঝতে পেরে বসুন্ধরা দেবী বললেন, মনে পড়ছে না তো? আমি কিন্তু আন্দাজ করতে পারি গাবলু সোনা, তোমার বাবা এরপর কি বলেছিল? জসমিন দেশে জদাচার। বলেই মনে মনে ভাবলেন, তোমার বাবাকে আমি পেটে ধরেছি গাবলু সোনা, সে কখন কোন কথাটা বলতে পারে সেটা আমি না শুনলেও বলে দিতে পারি। গাবলু বলল, হ্যাঁ হ্যাঁ, ওই রকমই কিছু একটা হবে। তখন মা বলল, বাজে তর্ক রাখো, আমাকে বিয়ের পর তোমাদের বাড়িতে এসে তোমার মায়ের এই সব কিছুর সঙ্গে মানিয়ে নিতে হয়েছিল, কিন্তু তোমাকে তো আর সেটা করতে হয়নি। পাপা বলল, আসার 5 মাস পরেই তো নানা অজুহাত দেখিয়ে তুমি বাড়িতে রান্নার লোক রেখেছিলে। মা সময় মতো তোমায় রান্না করে দিতে পারে না, তোমার নাকি অফিসে যেতে রোজ দেরি হয়ে যাচ্ছে। যদিও তুমি আর আমি দুজনেই জানি যে পুরো অভিযোগটাই মিথ্যে, কারণ আমরা দুজনেই তো একই অফিসে চাকরি করি, তাই না? কাজেই সত্যিটা আমরা দুজনেই জানি। সব কিছু তো তোমার ইচ্ছেতেই হয়েছে। মা তো এ বাড়িতে পুরনো আসবাবের মতো হয়ে গেছেন, মায়ের ইচ্ছের কোনো দাম কি এ বাড়িতে আছে? মা বলল, দেখো আনি, বেশি বড় বড় কথা বলো না তো। মায়ের বয়স হয়েছে, আর বয়স হয়ে গেলে অভিভাবকত্বের জায়গাটা তাকে ছেড়ে দিতে হয়। এই জায়গাটা না তুমি বোঝো না বোঝেন তোমার মা। সারাক্ষণ নমিতাদির পেছনে উনি আদা জল খেয়ে লেগে থাকেন। রান্নায় বেশি তেল দিচ্ছ নমিতা, এতটা ঘি দিয়ে দিলে, এত চাল ভিজিয়ে দিলে বাড়তি হয়ে যাবে না? বাসি ভাত ফ্রিজে তুলে রেখে পরদিন মেশাবে, সেটা যে আমার ঠিক হজম হয় না। তোমাকে বলিনি আমি? ওরে বাবা, এতখানি ডাল করে ফেললে কে খাবে এত কিছু? সব বাসি হয়ে থেকে যাবে। তারপর রাস্তার কুকুরদের ডেকে এসব খাবার তুমি দেবে। এত সরু চালের ভাত, সোনা মুগের ডাল, যতই দুজনে মিলে রোজগার করুক, এইভাবে ফেলে ছড়িয়ে সংসার করলে লক্ষ্মী চঞ্চলা হয়ে যাবে না? বিদ্যুৎ স্পৃষ্ঠের মতো বসে রইলেন বসুন্ধরা। প্রতিটা কথাই তো সত্যি। তিনি তো সত্যি অহরাত্র লেগে থাকেন নমিতার পেছনে। আলু আর সবজি থেকে শুরু করে আপেলের পর্যন্ত কি মোটা করে খোসা ছাড়ায় নমিতা। দেখে একেবারে গা পিত্তি যেন জ্বলে যায় বসুন্ধরার। খুশি মতো চাল বের করে, ডাল রান্না করে, দুধ উতলে যদি পড়েও যায় তবু সে কথা মুখ ফুটে কাউকে বলার জো নেই। বৌমা অদ্বিতীয়াকে তো নমিতাকে নিয়ে অভিযোগ করার কোনো প্রশ্নই ওঠে না। কথায় কথায় বসুন্ধরা ছেলে অনিন্দকে বলেছিলেন একদিন, দেখ দেখি বাবু, গ্যাসে দুধ বসিয়ে দিয়ে নমিতা হাওয়া, দিব্যি চেয়ারের ওপরে ঠ্যাং তুলে বসে নমিতা কাগজ পড়ছে। ভাগ্যিস একটা পোড়া গন্ধ পেয়ে আমি তাড়াতাড়ি রান্নাঘরে ছুটে গিয়ে দেখলাম, নইলে তো আরও খানিকটা পড়তো। আর ওই বেলা 12টার সময় হঠাৎ দুধ ফোটানোর দরকারটাই বা কি ছিল বলতো বাবু? বসুন্ধরা ভেবেছিল নমিতা আবাসনের দোকানের মুদিখানার জিনিসপত্র কিনতে গেছে, ফিরতে দেরি হবে,
সে যে লিফট পর্যন্ত গিয়ে হঠাৎ প্রত্যাবর্তন করবে সেটা বসুন্ধরা ভাবেননি। তার দরজা খোলার শব্দটিও বসুন্ধরা মোটেই টের পাননি। দোকানে যাবার আগে ব্যালকনিতে তার বৌদি নাইটি মেলে আসাটা তখন নমিতার বেশি জরুরি মনে হয়েছিল। কাজের মাসি অনেকক্ষণ আগেই রোজের সব জামাকাপড় কেচে কুচে দিয়ে গেছে। নমিতা দুবেলা রান্না করে, ফার্নিচার, জানলার কাঁচ, গ্রিল সব মোছামুছি করে, জামাকাপড় মেলে দেয় এবং শুকিয়ে গেলে সে সব তুলে গোছগাছ করেও রাখে। বাসন মাজা, ঘরের মেঝে মোছা আর বাসি কাপড় কাচার কাজগুলো কাজের মাসি ললিতা ধারা এতদিন ধরে যেমন করে আসছিলেন তেমনই করেন। এই আবাসনেরই আর একটা ফ্ল্যাটে রান্নার কাজ করে নমিতা। কি করে যে এইসব দায়িত্বজ্ঞানহীন লোকেদের মানুষ কাজে রাখে বসুন্ধরা দেবী ভেবে পান না। একদিন 1 চামচ দুধ উতলে পড়ে গেলে তো বসুন্ধরার দেওর আর শাশুড়ি কুরুক্ষেত্র বাঁধাতো। সেদিন এত হেনস্থা সহ্য করতে হতো বসুন্ধরাকে যে চোখ থেকে উপচে আসা নুন জলের স্রোতে ঠোঁট ভিজিয়েই তাকে ক্ষুধা তৃষ্ণা সব মেটাতে হতো। নমিতা ঘরে ঢুকে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বসুন্ধরার চোখে চোখ রেখে বলেছিল, তোমার মতো খিটখিটে বুড়ি আমি বাপের জন্মে দেখিনি গো। 1 ফোঁটা দুধ পড়েছে কি পড়েনি অমনি ছেলের কাছে আমার নামে লাগানি ভাঙানি করতে বসলে। ধন্যী মানুষ গো তুমি। অনিন্দ কিছু বলার আগেই অদ্বিতীয়া ধমক দিয়েছিল নমিতাকে, আহ দিদি, কি হচ্ছে কি? মা গুরুজন, আর আমার সামনে তুমি মাকে এভাবে অপমান করছো? তোমার স্পর্ধা দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। নমিতার গলায় তখন কান্নার সুর। জানি গো বৌদি, হক কথা বলেছ তুমি। এই কথা শুনতে শুনতেই তো কচি বয়স পার করলো। এখন নিজের স্বামীর মুখেও তো রোজ সেই এক কথাই শুনি, শ্বশুর শাশুড়ি গুরুজন। ছোট লোকের মতো তাদের মুখে মুখে তক্ক করতে নেই, কিন্তু আর যেন সহ্য হয়নি গো। গুরুজন বলে কি সব মাথা কিনে নিয়েছে নাকি? মাসিমা এখন আমার সম্পর্কে কিভাবে দাদাবাবুকে বলল, তুমি তো সে কথা শোনোনি গো বৌদি। তুমি তো তখন ছিলে না গো এখানে। ঠ্যাং তুলে চেয়ারের ওপর বসে আমি কাগজ পড়ছিলাম, যেন আমি ঢং করে কাজে ফাঁকি দেবার অজুহাতে কাগজ নিয়ে বসেছিলুম গো। জনকল্যাণ স্কুলে আমি ক্লাস 6 পর্যন্ত পড়েছি। বাংলা তো আমি পড়তেই পারি। আমাকে এভাবে অপমান করলেন মাসিমা, ধর্মে সইবে? ভাবলুম কাগজ পড়তে পড়তে একটু চা খাবো, তাই ফ্রিজ থেকে দুধের প্যাকেট বের করে গ্যাসে চাপিয়েছিলাম। তুমি নিজেই তো বলেছিল গো বৌদি, এ বাড়িতে আমার নাকি পূর্ণ স্বাধীনতা, কারো হাত তোলা হয়ে থাকতে হবে না আমায়। বলনি বৌদি? সেজন্যই তো তোমার বাড়িতে কাজ করতে আমি রাজি হয়েছিলাম গো। নইলে আমার কি কাজের অভাব পড়েছে নাকি? এই তো সেদিন সরকারবাবু আমাকে ডেকে কাজ করার কথা বলছিলেন। নমিতা কোমরে আঁচল গুজে ঠোঁট উল্টে বলল, তোমার চেয়ে তারা আমাকে বেশি টাকা দেবে বলছিল, কিন্তু আমি রাজি হইনি। কেন জানো তো? ওই যে সরকার বৌদির খিটখিটে স্বভাব, ওই জন্যই তো ও বাড়িতে লোক টেকে না গো। আর কোনো উত্তরের অপেক্ষা না করেই বসুন্ধরার দিকে অবজ্ঞার চাহনি ছুড়ে দিয়ে বীর দর্পে ব্যালকনিতে চলে গিয়েছিল নমিতা কাপড় মেলতে। এরপর নমিতা টুকিটাকি কিছু কেনাকাটা করতে দোকানে যাবে। দুবারই রান্নার কাজ সামলাতে হয় নমিতাকে। ঘরে তার স্বামী আর ছোট্ট মেয়েটাও যে তারই পথ চেয়ে বসে থাকে। সে তো আর বসুন্ধরা দেবীর মতো ছেলের সংসারে বসে বসে খাওয়া খাঁচার পাখি নয়। বসুন্ধরা দেবী মনে করার চেষ্টা করছিলেন। কাজ ছেড়ে দেবার ভয় দেখাতে অদ্বিতীয়ার মুখটা প্রথমে শুকিয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু প্রথমে যখন নমিতা ঘরে ঢুকে তাকে আক্রমণ করল, তখন কি অদ্বিতীয়ার মুখে একটু খুশির আভাস ছিল? থাকতেই পারে। যে মহিলার সাথে একটা কাজের মেয়ে দিনের মধ্যে 4 ঘন্টা সময় অ্যাডজাস্ট করতে পারে না, তার সাথে অদ্বিতীয়া কি করে নিজেকে মেলাতে পারবে? কঠিন প্রশ্ন। আরও কঠিন প্রশ্ন বসুন্ধরাকে তখন অনিন্দ করেছিল। বলেছিল, আচ্ছা মা, তুমি কি এ বাড়িতে একটা কাজের লোক টিকতে দেবে না? অদ্বিতীয়া বলেছিল, ভাত ছড়ালে কাকের অভাব হয় না। ওই সব পুরনো প্রবচন ভুলে যান মা। কাজের লোকেদের এখন ভীষণ ডিম্যান্ড। নমিতাদি কাজ ছেড়ে দিলে আর একজনকে জোগাড় করতে গিয়ে আমাদের কাল ঘাম ছুটে যাবে। বসুন্ধরা বলেছিল, এত কেন ভাবছো মা? এককালে কত লোকের রান্না সামলেছি আমি, আর এ তো মোটেই 3টে লোকের রান্না। তাছাড়া তুমি তো আজকাল দেখি টোস্ট, অমলেট আর ফলের রস খেয়ে অফিসে বেরিয়ে যাও।
অফিসের ক্যান্টিনেই তো এখন খাওয়া দাওয়া করছো তোমরা, ওইটুকু আমি তোমায় সকাল সকাল করে দিতে পারবো। এতটা কমজোর আমি তো এখনো হয়ে যাইনি মা। শাশুড়ির কথা শুনে স্বামীর দিকে কাতর চোখে তাকালো অদ্বিতীয়া। বসুন্ধরা তখন ছেলের চোখে স্পষ্টতই একটা বিরক্তি ফুটে উঠতে দেখলেন। অনিন্দ চোখের ইশারায় স্ত্রীকে আশ্বস্ত করল। এই আশ্বাস যে বন্ধুত্বের দাবি, বসুন্ধরা সে কথা জানে। ছেলে যখন ছোট ছিল তখন সে বসুন্ধরাকে তার বেস্ট ফ্রেন্ড বলতো, এখন অদ্বিতীয়া হলো অনিন্দর বেস্ট ফ্রেন্ড। এটা বাস্তব। এই ছোট ছোট পরিবর্তনগুলো হাসি মুখে মেনে নিতে পারলে তবেই তো জীবন সুন্দর। স্বামীকে ভরসা করে ডাইনিং থেকে নিজের বেডরুমের দিকে খানিকটা হেঁটে গিয়েও থমকে দাঁড়িয়ে পড়েছিল অদ্বিতীয়া। বোধহয় সে বোঝার চেষ্টা করছিল স্বামীর বলা এই মুহূর্তের কথাটি শাশুড়িকে কতটা আঘাত করেছে। আঘাত না পেলে বোধহয় মানুষের চৈতন্য ঠিক করে ফেরে না, তাই হয়তো লোকে ঠেকে শেখার কথাটা বলে না। অনিন্দ সেদিন তার মাকে তেমন গর্হিত কিছু বলেনি। অনিন্দ বলেছিল, আচ্ছা মা, সারা জীবন তো এই রান্নাঘরের গরমের মধ্যেই কাটালে, তোমাকে এসবের থেকে মুক্তি দেব বলেই তো লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়ানো। তোমাকে আমি বলতাম আমি বড় হই, তারপর ঠাকুর আর কাজের দিদি সব রেখে দেব, তোমাকে আর কিচ্ছুটি করতে হবে না। বসুন্ধরা বলেছিল, কি যে বলিস তুই বাবু, কর্মেই তো মানুষের মুক্তি। আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুর তার কবিতায় সে কথাই যে বলে গেছেন রে। অনিন্দ বলেছিল, কাজ তো কত রকম হয় মা, তুমি বই পড়ো, ফেসবুকে তোমার পুরনো বন্ধুদের খুঁজে বের করার চেষ্টা করো, সুন্দর করে ঠাকুর ঘর সাজাও, ফুল দিয়ে মালা গাঁথো, টবে গাছ লাগাও। বসুন্ধরা বলল, বই তো পড়ি, এমনকি ফেসবুকে এখন কত গল্প দেয় সেসবও পড়ি, কিন্তু বন্ধু টন্ধু এই বয়সে এসে আর খুঁজতে ভালো লাগে না রে। আর গাছ ফুল ঠাকুরের সেবা তো করতেই হয়, কিন্তু তারপরেও তো হাতে অনেক সময় থাকে। অনিন্দ বলল, তাই বলে তো তুমি ছেলে বউয়ের জন্য রান্নাঘরে গিয়ে রান্না করতে পারো না মা। লোকে আমার সম্পর্কে কি বলবে সেটা ভেবে দেখেছ? আমার মান সম্মান যে একেবারে চলে যাবে। আমার 2-3 জন কলিগ তো এই বেহালাতেই থাকে, তাছাড়া স্কুল কলেজের পুরনো বন্ধুরা যদি বেড়াতে এসে হুট করে বলে বসে, মাকেই শেষকালে কাজের লোক বানিয়ে দিলি অনি। আমরা ভেবেছিলাম তুই নিজের পায়ে দাঁড়ালে কাকিমা হয়তো রেহাই পাবে শেষ বয়সে, আর তুইও কিনা শেষমেশ তোর কাকু কাকিমার মতোই করলি, অথচ তোর তো যথেষ্ট ক্ষমতা ছিল বল। আচ্ছা মা, তোমার নতুন করে সুরের সাধনা করতে ইচ্ছে করে না? তোমার হারমোনিয়াম, তানপুরা, গিটার, সেতার এসব তো ধুলো পড়ে পড়ে নষ্ট হতে বসেছে। বলেই চলে গেছিল অনিন্দ। রবিবার দিনটা ওরা ওদের ইচ্ছে মতো একটু ঘোরে, কখনো চলে যায় শ্বশুর বাড়ি, কখনো আবার দামি রেস্তোরাঁ আর শপিং মলে কাটিয়ে বাড়ি ফেরে সেই রাত্রে। 1200 স্কোয়ার ফুটের এই ফ্ল্যাটে এখন খুব একা লাগে বসুন্ধরার। মনে হয় পায়ের তলার মাটিই নেই, বুক জুড়ে যেন শুধুই শূন্যতা, গভীর একাকিত্ব। অথচ স্বামী অসুস্থ হবার পর দেওরের সংসারে হাড় ভাঙা খাটুনি আর গঞ্জনা সহ্য করার পর দিনের শেষে যখন তুলসী তলায় প্রদীপ জ্বালতে যেতেন, তখন গলায় আঁচল দিয়ে প্রণাম করার পর তিনি কি বলতেন না যে, ঠাকুর আমাকে নিজের জন্য একটু অবসর সময় দাও, আর অনেক সচ্ছলতা দাও ঠাকুর, এত সচ্ছলতা যেন আমি ঠাকুরপোকে দেখিয়ে দিতে পারি। মাসের তেল খরচের ওপর ভিত্তি করে কাউকে অলক্ষী বলা যায় না। স্কুলে যাবার আগে একদিন তিন্নিকে দুধ দিতে একটু দেরি হয়েছিল বসুন্ধরার। আসলে শরীরটা এত খারাপ লাগছিল যে ঘুম থেকে উঠতেই সেদিন অনেকটা দেরি হয়েছিল। সেই শরীর খারাপ নিয়ে অসুস্থ স্বামীর সেবা করে স্নান করে রান্নাঘরে ঢুকেছিল বসুন্ধরা। গ্যাস থেকে ফুটন্ত দুধ যখন নামলো, তিন্নি তখন স্কুল ড্রেস আর জুতো টুতো পরে একেবারে রেডি। ছোট যা বনানি বলেছিল, ইচ্ছে করে এত দেরি করলে তো দিদি, আজ আমার মেয়েটা স্কুল যাবার আগে আর দুধ খেতে পারলো না, তুমি বরং ওটা রেখেই দাও, তোমরা মার ছেলে মিলে খেও। বসুন্ধরাকে যা খুশি বললেও নাতিকে খাওয়ার খোটা দিলে শাশুড়ি সহ্য করতে পারতেন না, কিন্তু শাশুড়ি তখন ঠাকুর ঘরে দৌড় দিয়ে হরিনাম জপ করছেন। স্নান করলেও বসুন্ধরা বুঝতে পারছিল
তার নিঃশ্বাস বেশ উত্তপ্ত, আর সেই তাপ যেন তখন বুকের উপর আছড়ে পড়া জলপ্রপাত নিমেষে শুকিয়ে খটখটে করে ফেলছিল। বসুন্ধরা বলল, সকালেই বাবুকে দিয়ে মায়ের জন্য দোকান থেকে সন্দেশ আনিয়ে রেখেছি, ওটা খেয়ে তিন্নি স্কুলে যাক, আমি বরং বাড়িতে ছানা কাটিয়ে মাকে সন্দেশ বানিয়ে দেব। ছোট্ট তিন্নি মায়ের কথা বুঝতে না পারলেও আজ তাকে দুধের বদলে সন্দেশ দেওয়া হচ্ছে বুঝতে পেরে খুশি হয়ে উঠেছিল বেশ। শাশুড়ির জন্য আনা হয়েছিল সন্দেশ, কারণ তিনি সেদিন লুচি আর মিষ্টি খেয়ে থাকবেন, ভাত খাবেন না। সন্দেশগুলো তৃপ্তি সহকারে খেয়ে তিন্নি তার বড়মার দিকে দুহাত বাড়িয়ে দিল। বসুন্ধরা একটু ইতস্তত করে খানিকটা দূরত্ব রেখে দাঁড়িয়েছিলেন, কারণ জ্বর গায়ে মেয়েটার কাছে যাওয়া যে উচিত হবে না, বসুন্ধরা সেটা বুঝতে পারছিলেন। স্কুলে বেরোনোর আগে বড়মা আদর না করলে তিন্নির ভালো লাগতো না। গাবলুটাও অবিকল তিন্নির মতো দুহাত বাড়িয়ে গাবলুকে খুঁজছিলেন বসুন্ধরা, নাকি তিন্নিকেই খুঁজলেন? অস্ফুট স্বরে ডাকলেন, গাবলু সোনা, তিন্নি, আমি আর কারোর সাথে ঝগড়া করব না। দেখ সোনা, এই আমি তোদের গা ছুঁয়ে কথা দিচ্ছি। বসুন্ধরার কি আফসোস হচ্ছিল। তিন্নির বিয়ের পর ঠাকুরপো বলেছিল, বৌদি আমি বলি কি, এত বড় বাড়ি, এর তো একটা মেনটেনেন্স দরকার, আর তার তো বিপুল খরচ, তাই আমি ভেবেছি এই বাড়িটা প্রমোটারকে দিয়ে আমরা চুচুড়াতেই একটা ফ্ল্যাট কিনে চলে যাব। তিন্নির শ্বশুর বাড়িটাও কাছে হবে, ইচ্ছে করলে রোজ মেয়েটাকে দেখতে পাবো, আপদে বিপদে কাজে লাগবো। আর তুমিও তো ওকে নিজের মেয়ের মতোই ভালোবাসো, তাই না? আর তোমার তো ওই একটাই ছেলে। আজকালকার ছেলেরা তো দেখেছি বিয়ে করে শ্বশুর বাড়ির দিকে বেশি করে ঢলতে থাকে, তাই আমি ঠিক করেছি তুমিও থাকবে আমাদের সাথে। বসুন্ধরা সমস্ত শক্তি একত্রিত করে বলেছিলেন, তিন্নিকে আমি ভালোবাসি ঠিকই, কিন্তু তাই বলে আমি শ্বশুরের ভিটে ছেড়ে যাব কেন? নিশ্চয়ই তোমার ওখানে একজন কাজের লোকের দরকার ঠাকুরপো, সেজন্যই তো আমাকে তোমাদের সাথে নিয়ে যেতে চাইছো। কাজের লোক? হ্যাঁ, এভাবেই তো সেদিন তিনি বলেছিলেন তার ঠাকুরপোকে। অথচ নমিতা কাজে লাগার পর থেকে সে কাজগুলোকেই তো তিনি কেড়ে নিতে চেয়েছিলেন, আবার ঢুকতে চেয়েছিলেন সেই চেনা ছকে, যেন সেটাই তার মুক্ত আকাশ, পায়ের তলার শক্ত মাটি। নমিতা গাবলুর আন্টির জন্য কফি আর স্প্যানিশ অমলেট করবে বলে কিচেনের দিকে যেতে গিয়েও থমকে দাঁড়ালো বসুন্ধরার ঘরের সামনে। দরজা খোলা, জানলাগুলো, ঘরে লাগোয়া ব্যালকনির দিকে দরজাটাও হাট করে খুলে রেখেছেন বসুন্ধরা। অনিন্দু মায়ের ঘরে এক প্রকার জোর করেই এসি লাগিয়ে দিয়েছে, কিন্তু বসুন্ধরা কেবল দুপুরের দিকে খানিকক্ষণ সেটা চালান। জানলা দরজা খুলে ফুল স্পিডে পাখা চালিয়ে দিলেই তার বেশি ভালো লাগে। চৈত্রের শেষ দিকে এই সময়টা ঝড়ের বেগে হাওয়া দেয়, সেই হাওয়ায় পর্দা উড়ছে। নমিতা দেখল মাসিমার চোখ বন্ধ, হাত দুটো সামনের দিকে বাড়িয়ে তিনি বিড়বিড় করছেন। নমিতা ভীষণ ঘাবড়ে গেল। মাসিমা বুড়ো মানুষ, তার কি শরীর টরীর খারাপ হলো নাকি? নমিতা দৌড়ে ঘরে ঢুকে বসুন্ধরার হাত দুটো নিজের দুহাতের মুঠোর মধ্যে শক্ত করে চেপে ধরল। বসুন্ধরা চোখ খুলে নমিতাকে দেখে ম্লান হাসলেন, নিষ্পাপ হাসি। বসুন্ধরার মনে হচ্ছিল এই রকম সরল ভঙ্গিতে তিনি যেন অনেকদিন হাসেননি। কতদিন, কত বছর, যতদিন তিনি ছেলে মানুষ ছিলেন ততদিন পর্যন্তই শৈশব, যতদিন মাথার ওপর বাবা মা আর বাবার বাড়ির চার দেওয়ালে নিরাপত্তা থাকে, দায়িত্ব নেই, অপরাধ করলে ক্ষমা পাওয়া যায় খুব সহজেই। নমিতা অস্থির হয়ে বলল, কি হয়েছে তোমার মাসিমা? আমাকে বলো, কোথায় কষ্ট হচ্ছে তোমার? শ্বাসকষ্ট হচ্ছে? বসুন্ধরা বলল, না রে, হঠাৎ মনে হলো আমি যেন মহাশূন্যে ভেসে যাচ্ছি, শরীরে যেন এতটুকু শক্তি নেই যে পায়ের তলার মাটিটুকুকে আঁকড়ে শির দ্বারা সোজা রেখে দাঁড়াতে পারি। নমিতা কেঁদে ফেলল, পড়ে যাচ্ছিলে তো, মাথার শিরা দপদপ করছে, আমাকে একবার ডাকলে না কেন? জলের বোতল থেকে গ্লাসে জল ঢেলে নমিতা বসুন্ধরার কপালে হাত রেখে বলল, গাটা তোমার গরম হয়েছে গো, একটু জল খাবে? বসুন্ধরা নমিতার হাত থেকে জলের গ্লাস নিয়ে এক ঢোক জল খেয়ে বললেন, গাবলু ছিল তো এখানে? নমিতা বলল,
শোনো কথা, গাবলু তো এখন আন্টির কাছে পড়তে বসেছে, তা সে কখন তোমার পাশ থেকে উঠে গেল, আন্টি সে কখন দরজায় এসে বেল দিল, তারপর আমি এলাম। তুমি কিচ্ছু শুনতে পাওনি? এই চেয়ারে বসে বসে কি ঘুমিয়ে পড়েছিলে? বসুন্ধরা বলল, একটা হারিয়ে যাওয়া ছেঁড়া ছেঁড়া স্বপ্ন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, খুব ঝাপসা, ঠিক খেয়াল হচ্ছে না, আবার নতুন করে সব সাজাতে হবে রে। জানিস নমিতা, আমি পারবো ঠিক। নমিতা মনে মনে ভাবল, বুড়ি নিশ্চয়ই ভীমরতি হয়েছে, তাই ভুলভাল বকছে। এই বয়সে এরকম একটু আধটু সেসব হতেই পারে, এটা স্ট্রোকের মতো তেমন মারাত্মক কিছু নয়। সে বলল, তোমার চোখে সে ড্রপটা দিয়ে দিই? বসুন্ধরা নিস্তেজ গলায় বলল, ড্রপ দিবি? আচ্ছা দে। নমিতা তার মাসিমাকে হাত ধরে আস্তে আস্তে বিছানায় শুয়ে দিয়ে চোখে ড্রপ দিয়ে দিল। বসুন্ধরা মনে মনে ভাবলেন, খানিক আগে তিনি চোখে অন্ধকার দেখছিলেন, এমনকি এই মুহূর্তে তিনি নমিতাকে চোখে ঝাপসা দেখছেন, কিন্তু অতীতটা খাপছাড়াভাবে তার চোখের সামনে পরিষ্কার ভেসে উঠছে। নমিতাই ড্রপ দিলে হয়তো গভীর সমুদ্রে তলিয়ে যাওয়া তার সেই প্রায় ৪৪ বছর আগের অতীতটাকে তিনি ঠিক তুলে আনতে পারবেন ডুবুরির মতো। ৪৪ বছর আগে বসুন্ধরা তখন কৈশোর ছেড়ে যৌবনে পা রেখেছেন। বাবা বাড়িতে নিয়ে এলেন তার বাল্যবন্ধুর ছেলেকে, পরিচয় করিয়ে দিয়ে বললেন, তোমাকে কত গল্প করেছি মা, এই হচ্ছে আমার সেই অভিন্ন হৃদয় বাল্যবন্ধু সমীরণের ছেলে সন্দীপন ব্যানার্জি। বসুন্ধরা তার ২ হাত জোর করে বিনীত ভঙ্গিতে বলল, নমস্কার, আমি বসুন্ধরা বসু। বসুন্ধরা তার বাবার খুব কাছের মানুষ ছিলেন। বসুন্ধরা বাবার কাছে তার ছেলেবেলার কথা যতই শুনেছে, দাদা ততটা জানতো না। তাই সন্দীপন বসুন্ধরা দাদার সমবয়সী হলেও বসুন্ধরার সাথেই তার আলাপ জমেছিল বেশি। আরও একটা কারণ অবশ্যই ছিল, বসুন্ধরা গান গাইত, নানান বাদ্যযন্ত্র বাজানোর দিকেও তার খুবই আগ্রহ ছিল। সন্দীপন সেতারের তারে সুরের মূর্ছনা সৃষ্টি করতে যেমন পারদর্শী ছিল, ঠিক তেমনই তবলায় বোল তুলতেও সে সমান দক্ষ ছিল। বসুন্ধরা ওই রকম করে নমস্কার করতেই সন্দীপন হেসে ফেলেছিল, বলেছিল, আপনি কি শান্তিনিকেতনে লেখাপড়া করেছেন? সেখানে শুনেছি সহপাঠীরাও এইভাবে নিজেদের মধ্যে নমস্কার বিনিময় করে। বসুন্ধরা বলেছিল, না, বাবা শিখিয়েছেন আমাকে। বাবা বলেছেন বয়স্ক গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করতে, আর অন্যদের এভাবে ২ হাত জড়ো করে তুলে একটু মাথা নিচু করে মুখে নমস্কার বললেই হবে। বড় হচ্ছ, যখন তখন সবার পায়ে হাত দিয়ে প্রণাম করার কোনো প্রয়োজন নেই। বাবার সেই শিক্ষা মধ্য বয়সে এসেও বেশ কাজে লেগেছিল বসুন্ধরার। ছেলেকে মানুষের মতো মানুষ করার জন্য তখন রোজগারের আশায় এক প্রকার জোর করে অর্থ উপার্জনের তাগিদে বড় বাজারের গলিতে হাজির হয়েছিল বসুন্ধরা। গদিতে উপবিষ্ট মারোয়ারি ভদ্রলোকটিকে এইভাবে নমস্কার বলতেই সে খুব খুশি হয়ে বলেছিল, ম্যাডাম, বাঙালি লেডিরা এত ভদ্র বলেই তো আমি তাদের এত প্রেফার করি। বসুন্ধরা গর্ব ভরে বলেছিল, আপনি শান্তিনিকেতনের কথা শুনেছেন তো মালানিজি? মালানিজি বলল, হা হা, জরুর শুনেছি ম্যাডাম। শান্তিনিকেতন তো রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ক্রিয়েশন আছে, তাই না? সেখানে লিখাই পড়াই, গান বাজনা, পেইন্টিং সবই তো শেখানো হয়। বসুন্ধরা বলল, এটাও তারই শিক্ষা। মালানিজি হেসে বলেছিল, ইয়ে ভি আমার বহুত সুন্দর লাগে ম্যাডাম, ওই একজন পার্সোনালিটিকে নিয়ে আপনাদের এত ইমোশন, বহুত আচ্ছা। বসুন্ধরা বিছানায় ধীরে ধীরে উঠে বসে মৃদু হাসলেন। রবীন্দ্রনাথের কথা মনে হতেই তার যেন মনে হচ্ছে ধীরে ধীরে তার সমস্ত হৃদ শক্তি তিনি ফিরে পাচ্ছেন। তার নিঃশ্বাস প্রশ্বাস ক্রমশ স্বাভাবিক হয়ে আসছে। রবীন্দ্রনাথ যে গোটা আকাশে বাতাসে আছেন, তিনি যে জীবন দেবতা, আলোর পথের দিশারি, শান্তির দেবদূত, সফলতার সোপান। নমিতা হাসি হাসি মুখে ঘরে ঢুকে বলল, বাহ, এই তো বেশ উঠে বসেছ দেখছি, আদা দিয়ে চা করেছি কড়া করে, খাবে তো? বসুন্ধরা দেবী ঘাড় নেড়ে সম্মতি জানালেন। বেড সাইড টেবিলে চা রেখে নমিতা চলে গেল। বিকেলের আলো কমে এসেছে। বসুন্ধরা গাবলুর আন্টির গলা পেলেন, তুমি আজকাল ভীষণ অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে যাচ্ছ ভীরু। বসুন্ধরা চোখের জ্যোতি কমে গেছে, কিন্তু মনের স্ক্রিনে স্মৃতিগুলো খুব উজ্জ্বল।
বসুন্ধরা পিছলে বারবার চলে যাচ্ছে নদীতে। মনে পড়ছে বাবার কাছে নিবিড় হয়ে বসে গল্প শোনার কথা। বাবা মানুষ হয়েছিলেন মামার বাড়িতে, কলকাতার বেহালায় বাবার মামার বাড়ি। এখান থেকে খুব কাছে, কিন্তু কাছ থেকে অনেক দূরে থাকে মানুষ। সেটাও প্রথম বাবার চোখে প্রত্যক্ষ করেছিল বসুন্ধরা। খুব ছোটবেলায় বাবা যখন পিতৃহীন হলেন, তখনই কৃষ্ণনগর থেকে ঠাকুমা তার বালক পুত্রকে নিয়ে কলকাতায় চলে আসেন পিতৃগৃহে। তারপর চাকরি সূত্রে বাবা চলে গেলেন ইছাপুর। ওখানকার স্কুলে বাবা বিজ্ঞানের শিক্ষক হিসেবে চাকরি পেলেন। ছোটবেলায় বন্ধুদের সঙ্গে দুষ্টুমি করে বেড়ানোর নানা গল্প করতেন বাবা। বাড়ির বড়দের লুকিয়ে ধন্যী মেয়ে দেখতে যাবার গল্প, জলের মধ্যে উঠোনে নেমে কাগজের নৌকো ভাসানোর গল্প, তারপর সে নৌকো ড্রেনের মুখে আটকে ঘরের মধ্যে জল ঢুকে পড়ার কথা। বন্ধুর দিদিকে দেখতে আসার সময় তাকে উল্টো পথ দেখিয়ে দিয়েছিলেন বন্ধুরা সবাই মিলে। বন্ধুর সেই দিদি তখন সবে কলেজে ভর্তি হয়েছে। সে বিয়ে করতে চায় না, কলেজের পড়া শেষ করতে চায়। তাই তারা সবাই মিলে দিদিকে অভয় দিয়ে এই মহান কাজটি করেছিল। গল্প শুনতে শুনতে বসুন্ধরা জিজ্ঞাসা করেছিল, তুমি আর তোমার বন্ধুদের সাথে দেখা করতে কেন যাও না বাবা? কলকাতায় তোমার মামার বাড়িতেও তো আমাদের নিয়ে যাওনি কোনো দিন। সেখানে গেলেই তো দেখা হতো তোমার বন্ধুদের সাথে। বাবা কোনো উত্তর দিতে পারেননি। ব্যস্ততার অজুহাত দেখিয়ে উঠে চলে গিয়েছিলেন। কারণটা বসুন্ধরা পরে ঠাকুমার কাছ থেকে শুনেছিল। ঠাকুমা বলেছিলেন বাবার নিজের পছন্দে বিয়ে করার সেই রোমহর্ষক কাহিনী। তবে ঠাকুমা বোধহয় সবটা জানতেন না। কিন্তু ঠাকুমা যখন কিছুটা ফাঁস করেই দিল, তখন মায়ের কাছ থেকে আরও অনেক গোপন কথা শুনেছিল বসুন্ধরা। কারণ সবটুকু যে কেবল মায়েরই জানা। জোড়াতালি দেওয়া গল্প ঠাকুমার কাছ থেকে শুনলে বসুন্ধরার তৃপ্তি হয় না। চাকরি পাবার পর ঠাকুমাকে নিয়ে বাবা কৃষ্ণনগরে গেছিলেন তার প্রাপ্য জমিজমা সম্পত্তি সব বুঝে নিতে, তার কাকাদের বিশেষ অনুরোধে। সেখানে মেজো কাকার বাড়িতে বাবা দেখেছিলেন মাকে। বসুন্ধরার মা তখন বাবার মেজো কাকার বাড়িতে আশ্রিতা। ঘোমটা দিয়ে নীরবে বাড়ির যাবতীয় কাজ করতেন মা। সবার খাওয়া শেষ হলে সকরি বাসন পুকুরঘাট থেকে ধুয়ে নিয়ে আসার পর ছিল মায়ের ছুটি। কিন্তু এরপরেও কাজ থাকে। ছাদে দেওয়া আছে আচার আর বড়ি, আর আছে অল্প কিছু জামা কাপড়। দুপুরে ছাদে উঠে পাহারা দিতে হবে, বাদর আসতে পারে, অথবা হুট করে ঝড় বৃষ্টি এলেও তছনছ হয়ে যেতে পারে সব। বাবা চুপি চুপি দুপুরে মায়ের সাথে কথা বলতে ছাদে উঠলেন। দেখলেন মায়ের ঘুমটা খুলে গেছে। মা গান গাইছেন, জীবন মরণের সীমানা ছাড়ায়ে বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়ে। বাবা বললেন, বাহ, আপনি তো সুর আর কথার মেলবন্ধনে চমৎকার অনুভূতি ফুটিয়ে তুলতে পারেন। মা চমকে উঠে ঘোমটায় নিজের মুখ ফের আবৃত করে ফেলেছিলেন। বাবা জিজ্ঞাসা করেছিলেন, আপনি কতদিন কাজ করছেন এখানে? মা বললেন, এসব কথা আপনি পিসিমাকে জিজ্ঞাসা করবেন। এখন দয়া করে আপনি যান এখান থেকে। বাবা বললেন, আমার কাকিমা কি সম্পর্কে আপনার পিসিমা হন, নাকি এটা কেবল সম্বোধন? মা বলেছিলেন, আমি তার ভাইজি। বাবা আশ্চর্য হয়ে গিয়েছিলেন। আপন ভাইজিকে দিয়ে কেউ এভাবে সারাদিন কাজ করাতে পারে? সেই কথা মাকে জিজ্ঞাসা করতে তিনি বলেছিলেন, পিসিমা যে আমাকে আশ্রয় দিয়েছেন, এতেই আমি পিসিমার পিসিমশাইয়ের কাছে যথেষ্ট কৃতজ্ঞ। আর আমার কাজ করার ব্যাপারে আপনার ধারণা সম্পূর্ণ ভুল। আমি নিজের খুশিতে কাজ করি। বাবা বললেন, সেটা তো বই পড়াও হতে পারত, কলেজেও তো ভর্তি হতে পারতেন। আপনাকে দেখে তো 19 বছরের বেশি বলে মনে হচ্ছে না। এই বয়সে আপনি বিধবার বেশে রয়েছেন, সাজগোজ করেন না কেন? মা বলেছিলেন, ছি, এসব কথা শোনাও আমার পাপ। বাবা বলেছিলেন, কেন পাপ হবে কেন? মৃত স্বামীর প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা অবশ্যই থাকবে, কিন্তু তাই বলে তার স্মৃতিচারণা করে সারা জীবন কাটিয়ে দেওয়াও তো কোনো কাজের কথা হতে পারে না। বাবা এতটা উত্তেজিত হয়ে পড়েছিলেন যে তার কাকিমা কখন ছাদে উঠে এসেছেন সেটা তিনি খেয়াল করেননি। কিন্তু মা দেখতে পেয়েছিল তার পিসিমাকে। মুখে আঁচল চাপা দিয়ে মা বলেছিল, আপনি কি আমার মাথার ওপর থেকে এই ছাদটুকুকেও কেড়ে নিতে চান? বলেই মা যখন সেখান থেকে পালিয়ে আসবে বলে পা বাড়িয়েছে, বাবার কাকিমা ছাদের দরজা বন্ধ করে মায়ের হাত ধরে ফেলেছিল। বলেছিল,
দাঁড়া কাবেরী। তারপর বাবার পিঠে হাত রেখে তিনি বলেছিলেন, দেখ বড় খোকা, তুই এ বাড়িতে আসা থেকে আমি লক্ষ্য করছি আমার এই ভাইজির সম্পর্কে তোর খুব কৌতূহল, আর এখন একটা ভালো লাগা আর মায়াও দেখতে পাচ্ছি, কিন্তু সেটা সত্যি না মিথ্যে তার প্রমাণ দিতে পারবি তুই? বাবা ইতস্তত করে বলেছিল, অবশ্যই পারবো কাকিমা, তুমি আশীর্বাদ করলেই পারবো। আমি এতটাও দুর্বল নই যে একটা মেয়েকে মিথ্যে স্বপ্ন দেখিয়ে নতুনত্বের সন্ধানে গা ঢাকা দেব। কিন্তু তার আগে আমার তো সব কথা জানা দরকার। তুমি বলো, তোমার ভাইজি তো তার এই বর্তমান পরিস্থিতিটাকে আঁকড়ে ধরে বাঁচতে চান, সেটা যে ভবিষ্যতে আরও কতটা ভয়াবহ হতে পারে, বিশেষত তোমার অবর্তমানে, সেটা মনে হয় উনি বুঝতে পারছেন না। মা বললেন, আমি জানি দাদা, লেখাপড়া শিখে নিজেকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা কতখানি প্রয়োজন, কিন্তু বাবা আমার কোনো কথাই শুনলেন না। কলেজে ভর্তি করার বদলে বাবা আমার জন্য পাত্র দেখতে শুরু করলেন। বাবা রুদ্ধ নিঃশ্বাসে বলেছিলেন, তারপর? বাবার কাকিমা বললেন, তারপর আমার ভাইজির যে রূপ দেখে তোর অন্তঃকরণ আজ দুলে উঠেছে, সেই রূপের জোরেই অতি সহজে আমার বাপের বাড়ির গোষ্ঠীর এক আত্মীয়ের মাধ্যমে দাদা মেয়ের বিয়ে ঠিক করে ফেললেন একজন সরকারি অফিসারের সঙ্গে। জ্যোতিষী কুষ্টি বিচার করে বলেছিলেন একেবারে রাজ জোটক। মেয়ে অত্যন্ত সুলক্ষণা, কিন্তু বরকে নিয়ে আসার সময় পথেই গাড়ি অ্যাক্সিডেন্ট হলো। গাড়ির মধ্যে থাকা আমার ভাইপো স্পট ডেড। বর এবং গাড়ির মধ্যে থাকা আরও দুজন গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হলো। বরের গাড়ি আসার পরিবর্তে বাড়িতে এসেছিল পুলিশের গাড়ি। দাদা হার্ট অ্যাটাক হয়ে মারা গেলেন। বৌদি মানসিক ভারসাম্য হারিয়ে ফেললেন। মেয়েটা সেদিন সেজেগুজে শক্ত হয়ে বসেছিল। কত লোকের কত অপমান চুপচাপ নীরবে সহ্য করেছিল। রাতারাতি কাবেরী হয়ে গেল অপয়া আর অলক্ষণে। আমি জানি কেউ কেউ হয়তো বলবে চুপচাপ সহ্য করা ছাড়া কাবেরীর আর কী বা করার ছিল, কিন্তু মানুষের কঠিন মন্তব্য সেদিন কতটা উদ্দাম হয়ে উঠেছিল তা তো আমি নিজে দেখেছি। কতজন যে ওকে সেদিন আত্মহত্যা করার কথা বলেছিল, এমনকি আমিও তো সেদিন যা নয় তাই বলেছিলাম কাবেরীকে। মা তখন ছাদের সেই নরম সূর্যের আলোয় চোখ ভাসিয়ে বলেছিলেন, আমার সাথে সব সময় রবীন্দ্রনাথ থাকেন পিসিমা, এত সহজে জীবন শেষ করে দেবার কথা তাই আমি ভাবতেই পারি না। রবি ঠাকুর বলেছিলেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। বসুন্ধরা চায়ে চুমুক দিল। গাবলুর আন্টি তাকে রাইমস মুখস্থ করাচ্ছে। বসুন্ধরা একবার গাবলুকে সুকুমার রায় লেখা ছড়া বলে শোনাচ্ছিলেন। হুকুমুখো হ্যাংলা, বাড়ি তার বাংলা, মুখে তার হাসি নাই দেখেছ? শুনেই তো গাবলু প্রশ্ন করে বসল, আচ্ছা ঠাকুমা, হুকুমুখো মানে কি? বসুন্ধরার তখন সামনে দেওয়ালে টাঙানো বাবা আর মায়ের যুগলে ফটোটার দিকে দৃষ্টি যাচ্ছিল। হুকুমুখো মানুষের দৃষ্টান্ত স্বরূপ গাবলুকে বাবার কথা বলা যেতে পারে, কিন্তু গাবলু তো আর বাবাকে দেখেনি। তাছাড়া যে ভদ্রলোক একজন লগ্নভ্রষ্টা মেয়েকে বিয়ে করার সাহস দেখাতে পারে তাকে তো সত্যিকারের প্রেমিক পুরুষ বলা যেতেই পারে। যদিও বাবা যেরকম কড়া চা খেতে পছন্দ করতেন, তেমনি সময় সময় তার একগুঁয়েমি চূড়ান্ত পর্যায়ে পৌঁছত। হয়তো এজন্যই বাড়ির প্রায় সিংহভাগ মানুষের বিরুদ্ধে গিয়ে বাবা মাকে তার জীবনে স্বীকৃতি দিয়েছিলেন। বাবা শুধু মাকে তার স্ত্রীর মর্যাদা দিয়েই দায়িত্ব শেষ করেননি, তিনি মাকে প্রাইভেটে বিয়ে পাশ করিয়েছিলেন, তার গান বাজনা শেখার ব্যবস্থাও করে দিয়েছিলেন। বাড়িতে রবীন্দ্র রচনাবলী তো ছিলই, শরৎচন্দ্র এবং বঙ্কিম সমগ্র, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা সব বইও ছিল। জমি কিনে যখন বাড়ি সম্পূর্ণ করলেন বাবা, ততদিনে বসুন্ধরা উচ্চ মাধ্যমিক পাশ করেছে। বাড়ি করার সময় বাবা মনস্থির করেছিলেন শোবার ঘর আর রান্নাঘর শুধু নয়, বাড়িতে একটি বই ঘর থাকাও আবশ্যক, নইলে আর যাই হোক সেই বাড়ি কখনোই ভালোবাসার ঘর হতে পারে না। মাকে বিয়ে করবার সিদ্ধান্তে বাবার বড় মামা অত্যন্ত ব্যথিত হয়েছিলেন। তিনি ঠাকুমাকে বলেছিলেন, শুধুমাত্র রূপের মোহে তোর ছেলে আজ যে সিদ্ধান্ত নিচ্ছে তার ফল একদিন তোদেরকে ভোগ করতেই হবে। যাকে বিয়ে করতে এসে একটি লোক সারা জীবনের মতো পঙ্গু হয়ে গেল, সেই মেয়ে কতটা অপয়া তুই অনুমান করতে পারিস? তাছাড়া তোর দেওর নিজে চিঠি লিখে আমাকে জানিয়েছে মেয়েটা এতটা অপয়া
যে তার জন্মের পরই তার বাবার ব্যবসায় ক্রমাবনতি ঘটতে থাকে। শুনেছি কিঞ্চিত দেনাও হয়েছিল তার। বসুন্ধরা অবাক হয়ে ঠাকুমাকে জিজ্ঞেস করেছিল, একটি মেয়ের প্রভাবে সংসারের আর্থিক অবনতি ঘটে, তুমি এসব বিশ্বাস করো ঠাকুমা? ঠাকুমা বলেছিল, সংসারে অঘটন ঘটলেই সব দোষ এইভাবে মেয়েদের ঘাড়ে গিয়েই পড়ে দিদি। এই যে আমি যখন বিধবা হলুম তখন লোকে কি বললে জানিস দিদি? আমারই নাকি শাখা সিঁদুরের জোর নেই। বাবাও তো দোষ দিয়েছিল মাকেই। যখন সন্দীপনকে বিয়ে করবে বলে বসুন্ধরা জোর গলায় মাকে জানিয়েছিল বাবার সামনেই, বাবা বলেছিল মা নাকি বসুন্ধরাকে সঠিক শিক্ষা দিতে পারেনি, আর তাই বাড়িতে একটি ছেলের সাথে মেলামেশার সুযোগ পেতেই তার সাথে বসুন্ধরা এতটাই ঘনিষ্ঠ হয়ে উঠেছে যে সে ভিন্ন আর কারো সাথে সংসার করা তার পক্ষে সম্ভবই নয়। বসুন্ধরা অবাক হয়ে বাবাকে দেখেছিল। বাবা কি ভাবছেন তার সম্পর্কে? সে সন্দীপনের সাথে শারীরিকভাবে ঘনিষ্ঠ হয়েছে, কিন্তু কথাটা তো একেবারেই সত্যি নয়। তার সাথে তো সন্দীপনের মনের আদান প্রদান হয়েছে। বিয়ের আগে সন্দীপন তো কোনোদিন বসুন্ধরাকে চুম্বন পর্যন্ত করেনি, শুধু হাত দুটি ধরে বলেছিল, যার ব্যবহার আমায় প্রথম মুগ্ধ করেছে আমি তাকেই আমার জীবন সঙ্গী করতে চাই, অবশ্যই যদি তাতে তোমার সম্মতি থাকে। বসুন্ধরার কাছে কেউ কখনো কোনো কিছুতেই সম্মতি চায়নি। তার বিজ্ঞান পড়তে ভালো লাগে না, অথচ বাবার জোড়াজুড়িতে তাকে বিজ্ঞান নিয়েই পড়তে হয়েছিল। ছোটবেলায় বিয়ে বাড়িতে যখন বসুন্ধরা শাড়ি পরে যেতে চাইতো, মা রাজি হতো না। ইচ্ছে না করলেও ঠাকুমার আদেশে রোজ করলা খেতে হয়। দাদার এক বন্ধুকে একবার ভাঙা চেয়ার এগিয়ে দিয়েছিল বলে দাদা মেরেছিল। রবীন্দ্র জয়ন্তীতে বসুন্ধরা কোন কোন গান গাইবে সেটাও বাবা বলে দেয়। আর টিভির চ্যানেল দেখার ব্যাপারে বাবার দাদার কথাই শেষ কথা। মা বসুন্ধরাকে বলেছিল, নিজের ছোট ছোট জেদগুলো ছাড়তে শেখো, নইলে মনে রেখো শ্বশুর বাড়ি গিয়ে কেঁদে কুল পাবে না। সন্দীপনের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বসুন্ধরা গম্ভীরভাবে বলেছিল, সারা জীবন প্রতিটা কাজে আমার সম্মতির জন্য অপেক্ষা করা হবে বলে প্রতিশ্রুতি দিলে বিষয়টা ভেবে দেখতে পারি। সন্দীপন বলেছিল, তার মানে এই যে সেদিন তুমি আমার দিকে তাকিয়ে যখন গাইলে, আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো, তখন কি আমার প্রতি কোনো আকর্ষণ তুমি অনুভব করনি? বসুন্ধরা বলল, আপনার সেতার বাজানো আমার ভালো লাগে সন্দীপনদা, বলতে পারেন সেটার একটা আকর্ষণ তো অবশ্যই আছে। সন্দীপন বলল, প্রেম নেই? বাবা প্রথম দেখাতেই মায়ের প্রতি যে আকর্ষণ অনুভব করেছিলেন, সেরকম কিছু সন্দীপনের মধ্যে ছিল কিনা বুঝতে পারছিল না বসুন্ধরা। বলল, রোমান্টিসিজম অথবা শাশ্বত প্রেম বলে আদৌ কি কিছু আছে? আপনি বিশ্বাস করেন? হুমায়ুন আজাদ তার প্রবচনগুচ্ছ বইতে বলেছেন, শাশ্বত প্রেম হচ্ছে একজনের শরীরে ঢুকে আরেকজনকে স্বপ্নে দেখা। সন্দীপন মিটিমিটি হেসে বলেছিল, খুব যে পেকেছ দেখছি, প্রবচনগুচ্ছ পড়া হয়েছে বুঝলাম, আর কি পড়েছ? বসুন্ধরা বলল, বিবর, প্রজাপতি, রাত ভোরে বৃষ্টি। এতে বুদ্ধদেব বসু লিখেছেন, দুজন মানুষ সারা জীবন একসঙ্গে থাকবে, 5, 10, 15 বছর নয়, সারা জীবন। এর চেয়ে ভয়ঙ্কর জুলুম, এর চেয়ে অমানসিক আদর্শ আর কি হতে পারে? সন্দীপন বলল, থাকবে গো থাকবে, আমৃত্যু থাকবে, কারণ ভালোবাসা তখন অভ্যাসে পরিণত হবে, আর মৃত্যু এসে যখন দুজনের মধ্যে একজনকে মুক্তি দেবে, তখন যে বেঁচে থাকবে তার কি মনে হবে জানো? সারা জীবন এই মানুষটাকে আমি সহ্য করলাম, প্রেমে অথবা অপ্রেমে। বিয়ে কি জটিল, কঠিন, প্রয়োজনীয়, সাংঘাতিক মজবুত একটা ব্যাপার, আর কি ঠুনকো। বসুন্ধরা হারমোনিয়ামের রিডগুলো এলোমেলো বাজিয়ে বলল, স্বীকার করছেন তাহলে? সন্দীপন বলল, আমি একটু অন্যভাবে স্বীকার করছি। আমি বলতে চাইছি, মৃত্যুর কাছে তো পরাস্ত হলো একসাথে পথ চলার অঙ্গীকার, বিবাহ বন্ধনের অহমিকা। সন্দীপন তো ঠিকই বলেছিল, স্বামী স্ত্রী তো পরস্পরের অহংকার, একজন ছাড়া যে অন্যজন অসহায়। ছেলে মেয়ে ভাই বোন সকলের স্বার্থ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় মানুষ,
আর বাবা মার হাত ছেড়ে যার হাত ধরে বসুন্ধরার পথ চলা শুরু, সেও তো চলে গেল মাঝপথে। ঠাকুমা গাইতেন, যে পথে যেতে হবে সে পথে তুমি একা, নয়নে আধার রবে ধেয়ানে আলোক রেখা। বসুন্ধরার এখন অনেকটা হালকা লাগছে। চা খাবার পর ধীরে ধীরে খাট থেকে নেমে এসে ব্যালকনিতে দাঁড়িয়ে তিনি আকাশ দেখছিলেন। বেলা বাড়ার দরুন দিনের আলো এখন অনেকক্ষণ থাকে। সন্ধ্যায় এখন আর অনেক বাড়িতে শঙ্খ বাজানো হয় না। আচ্ছা, ব্যাঙ্গালোরে গিয়ে নতুন বাসায় সন্ধ্যা দেখানোর সময় পাবে অদ্বিতীয়া? তার তো অফিস থেকে বাড়ি ফিরতে রাত 9টা 10টা, এমনকি এক একদিন রাত প্রায় 11টা বেজে যায়। যদিও সেটা খুবই কম। সেখানে গিয়ে হয়তো অফিসের কাছেই বাসা ঠিক করবে ওরা। সল্টলেক থেকে বেহালা কি কম দূর? তাই হয়তো এত দেরি হয় বাড়ি ফিরতে। যদিও ওদের গাড়ি আছে। ওদের জীবন ওরা চালাবে নিজেদের পছন্দে। ছেলে বৌমাকে কোনো কিছু প্রশ্ন করাও যে তার পক্ষে অনধিকার চর্চা, সে কি বসুন্ধরা বোঝেন না? নমিতা ঘরে এসে বসুন্ধরাকে বলল, আন্টি এখন গাবলুকে আরও খানিকক্ষণ পড়াবে বলছে। আমি নিচের ফ্ল্যাটে রান্নাটা সেরে আসছি। তুমি তো এখন দেখছি ভালোই আছো, তাছাড়া আন্টিও তো আছে। গোলমাল বুঝলে আন্টিকে ডেকো। বসুন্ধরা বলল, ওরে বাবা, এত চিন্তা করতে হবে না তোকে, আমি বেশ ভালো আছি। বুড়ি মানুষকে নিয়ে আবার এত ভাবনা কিসের রে? আমি হলাম এখন বাতিলের খাতায়। নমিতা বলল, একদমই না। কে বলেছে তোমাকে এসব কথা? তুমি ছাড়া এ বাড়িতে সন্ধ্যাদীপ জ্বালাবে কে? বসুন্ধরা হেসে বলল, তুই যা বকবক করতে লেগেছিস, কখন সন্ধ্যা দেওয়া হয় দেখ। নিজেকে অপ্রয়োজনীয় বললেও সন্ধ্যা দেখানো নিষ্প্রয়োজন সে কথা বলতে পারলেন না বসুন্ধরা। ঠাকুমা বলতেন, সন্ধ্যায় ধূপ দীপ না জ্বালালে ঘরে অর্থ সমৃদ্ধি হয় না। বাবার কাকা মায়ের পিসে মশাই এই আর্থিক দিকটির ওপর আলোকপাত করেই বাবার মামাকে পত্রাঘাত করেছিলেন, সে কথা বলাই বাহুল্য। বসুন্ধরা ঠাকুমাকে জিজ্ঞাসা করেছিল, আচ্ছা ঠাকুমা, বাবার না হয় তখন রক্ত গরম, অল্প বয়স, তাছাড়া দুঃখিনী নারীকে উদ্ধার করার অদম্য জেদও চেপে বসেছে বাবার মাথায়, কিন্তু মায়ের আপনজনের মুখে এসব কথা শুনে তুমি কি সত্যিই বিচলিত হওনি? নাকি পুত্র স্নেহে এতটা অন্ধ হয়ে গিয়েছিলে যে ছেলের বিরুদ্ধে যাবার কথা তুমি মনেও আনতে পারোনি? বসুন্ধরা চুল বাঁধতে বসে ফিক করে হেসে ফেললেন। একে তো এই টিকটিকি লেজের মতো বেনুনি, তার উপরে ঠাকুমার মুখটা মনে পড়তে বসুন্ধরার আরও হাসি পেয়েছিল। এলো খোপা বেঁধে সন্ধ্যা দেবেন মনে করেও বসুন্ধরা ফিতে দিয়ে গোড়া বেঁধে টাইট করে বিনুনি বেঁধে বড়ি খোপা বেঁধেই তারপর সন্ধ্যা দেবেন। যদি কোনো কারণে এলো খোপা ফস করে খুলে যায়, খোলা চুল দেখলেই রেগে যেত ঠাকুমা। বসুন্ধরার কথা শুনে ঠাকুমা তার কান মুলে দিয়ে বলেছিল, কলেজে ভর্তি হয়ে খুব যে লায়েক হয়েছ। বাবা মাকে নিয়ে যে এত প্রশ্ন করার সময় আছে তোমার, আর কলেজে চুল বেঁধে যাবার তুমি সময় পাও না না? বসুন্ধরা বলল, সময় পাই না এই কথা তোমায় কে বললে ঠাকুমা? বলতে পারো তাড়াহুড়োর সময় ক্লিপ গার্ডার এসব যে কিছুই খুঁজে পাই না, তাই তো এলো চুলে বেরিয়ে পড়তে হয়। তুমি কিন্তু আমায় বললে না ঠাকুমা, মাকে বাড়িতে বউ করে আসা নিয়ে তখন তোমার মনে কোনো সংশয়ের উদ্রেক হয়েছিল কি না? ঠাকুমা বললেন, না রে, হয়নি। কারণ আমি যে সত্যটা জানতাম। মানুষ লোভের বশবর্তী হয়ে যে কত কুৎসা রটাতে পারে সেটা বোঝার বয়স তোর এখনো হয়নি, কিন্তু আমার তো হয়েছিল। আমাকে মেজবউ বলেছিল তার ভাইজির 27 ভরি সোনা, ব্যাংকে রেখে যাওয়া দাদার সামান্য টাকা, তাছাড়া দিব্যি বিনে পয়সায় একটা মেয়েকে খাটিয়ে নেওয়ার লোভ পরিত্যাগ করা যে সোজা কথা নয়। তাই তোমার দেওর এতটা মরিয়া হয়ে উঠেছেন দিদি। এবার তোমরা যা ভালো মনে করো তাই করো, কারণ সত্যিই পরে যদি কোনো অঘটন ঘটে তখন তো লোকে আমাকে দোষারোপ করবে। বসুন্ধরা হাত মুখ ধুয়ে কাপড় ছেড়ে সন্ধ্যা দিতে বসেছে। কপালে সিঁদুর ছোঁয়ানোর ভাগ্যি অনেকদিন আগেই ঘুচেছে বসুন্ধরার, অথচ সেই ছোট থেকে ঠাকুমা তাকে আশীর্বাদ করে এসেছেন, সোনার নোয়া পরো, পাটের শাড়ি পরো, পাকা চুলে সিঁদুর পরো। ঠাকুমার আশীর্বাদ ফলল না,
কিন্তু মায়ের ক্ষেত্রে সবটাই ফলেছিল। বধূবরণ করার সময় মাকেও তুই আশীর্বাদী ঠাকুমা করেছিলেন। এক মাথা সিঁদুর পরে স্বর্গে গেলেন মা। আর সোনা অর্থাৎ অর্থ আর বৈভবের অভাবও তার সংসারে কোনো দিনই হয়নি। সম্ভবত সেই কারণেই জমি কিনে বাড়ি করার পর গৃহপ্রবেশ করার সময় মায়ের অনুরোধেই বাবা বেহালা গিয়ে তার মামার বাড়ি লোকেদের আর কাছের দুজন বাল্যবন্ধুকে নিমন্ত্রণ করে এসেছিল। বাবা অবশ্য মায়ের প্রস্তাবে প্রথমে একটু আপত্তি করে বলেছিলেন যে মামারা আমাদের বিয়েতে এলেন না। শুধু কি তাই, ছেলের মুখে ভাত দেবার সময় মায়ের কথাতে তাদের নিমন্ত্রণ করতে গেলাম। আর বড় মামা পাড়ার 5 জন লোকের সামনে কত বড় কথাটা আমাকে বললেন, তুমি জানো না। মা আঁচল দিয়ে চোখ মুছে বললেন, সে কথা কি আমি ভুলতে পারি গো? বড় মামা ভাড়া বাড়িতে পা দেবেন না বলেছিলেন নিজের বাড়ি হলে আমাকে খবর দিও। যদিও জানি যে অলক্ষ্মীকে তুমি ঘরে ঢুকিয়েছ সেই সাধ্য তোমার কোনোদিনই হবে না। তাই তো বলছি গো তোমায়, যাও সেখানে একটিবার, নিজের বাড়ি হয়েছে। সেই অহংকারে আমি তোমাকে মামার বাড়ি যেতে বলছি না, কিন্তু যাদের বাড়ি থেকে তুমি মানুষ হলে তাদের সাথে একেবারে সব সম্পর্ক চুকিয়ে দেওয়া কি উচিত হবে? বিশেষ করে ছেলেমেয়েরা সব বড় হচ্ছে, তাদের সাথে তার বাবার গুরুজনদের আলাপ করিয়ে দেওয়ারও তো দরকার। এবার তাদের বিয়ে থা দিতে হবে। কুটুম বাড়ির লোকেরাও তো আত্মীয়দের দেখতে চাইতে পারে। বাবা বলেছিলেন, তোমার কথা শুনে আমার মনে হচ্ছে মা বোধহয় তোমাকে সবটা বলেননি কাবেরী। আসলে আমিও তো বলতে পারিনি, তাই মাকেই অনুরোধ করেছিলাম কথাটা তোমাকে জানিয়ে দিতে। মা আশ্চর্য হয়ে বললেন, কি এমন কথা? সেই কবে ছেলের অন্নপ্রাশন হয়েছে, আর আজ পর্যন্ত সেই কথা আমার কিনা অজানাই থেকে গেল। বাবা কিন্তু কিন্তু করে বলেছিলেন, বড় মামা বলেছিলেন ছেলের মুখে ভাতের নিমন্ত্রণ করতে এসেছো যখন, কিছু টাকা তুমি তোমার মামির কাছ থেকে উপহার হিসেবে নিয়ে যাও। সংসারে টানাটানি হচ্ছে বুঝতেই পারছি, করো তো ওই একটা মাস্টারের চাকরি, আর তোমার বউ আবার বড়লোক বাবার মেয়ে। তার বাবা নাকি ঋণ করেও বাড়িতে বিলাস বেসনের আয়োজন করে ফেলতেন। মা শাড়ির আঁচলের খুঁট আঙুলে জড়িয়ে বলেছিলেন, মায়ের কাছে শুনেছি বড় মামা নাকি তার শ্বশুর বাড়ির দিকে কোনো আত্মীয়ের মেয়ের সাথে তোমার বিয়ে ঠিক করেছিলেন, আর তাই হয়তো তুমি অন্যত্র বিয়ে করায় রাগের মাথায় এসব বলতেন। মেয়েটির চোখে বেশি পাওয়ারের চশমা থাকায় তার বিয়ে দিতেও অসুবিধে হচ্ছিল, কিন্তু সেসব অনেক পুরনো কথা। তার নিশ্চয়ই এতদিনে নিজের সংসার হয়েছে, ছেলেপুলের মা হয়েছেন। সেক্ষেত্রে আমার মনে হয় তিনি আর তোমার প্রতি রাগ পুষে রাখেননি। বাবা বলল, কিন্তু এতদিনেও বড় মামা যোগাযোগও তো আর করেননি আমাদের সাথে। মা বলল, হয়তো তুমি যোগাযোগ করবে সে আশাতেই বসে আছেন বড় মামা। অভিমানের পাহাড় জমেছে তার মনে, সেটাকে ডিঙিয়ে তিনি হয়তো আসতে পারছেন না। তিনি তোমাকে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছেন, এমএসসি পাশ করিয়েছিলেন। তার পরিবর্তে তুমি তার স্থির করে দেওয়া মেয়েটিকে উদ্ধার করবে, এরকম একটা আশা তার মনকে বিচলিত করেছিল। দুর্বল আর ভঙ্গুর মন নিয়ে তিনি কবে কি বলেছেন সেসব ধরে বসে থাকলে কি চলে বলো? ঠাকুরকে ধূপ দেখাতে গিয়ে বসুন্ধরার মনে পড়ছিল মা গাইতেন, বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়। গাবলুর আন্টি আজ মনে হয় তার ছাত্রকে সহজে ছাড়বে না। ঘণ্টার ধ্বনি ভেদ করে আন্টির গলা পেল বসুন্ধরা। তোমার বাবা বলছিলেন তোমাকে একটু করে রোজ বাংলা পড়াতে, কেন কি বাংলা ইজ ইওর মাদার টাং। কিন্তু তোমার তো স্কুলের পড়ায় পেন্ডিং থাকছে। কেন কি? শব্দ দুটো কানে গিয়ে খচ করে লাগলো বসুন্ধরার। ওটা কি কারণ শব্দটাকে রিপ্রেজেন্ট করছে? অদ্ভুত তো, আজ পর্যন্ত এরকম অদ্ভুতরে কথা শোনেনি বসুন্ধরা। এছাড়া বসুন্ধরা দেখেছে বাংলাতে কথা বলার সময় শব্দগুলো বিচিত্র ভঙ্গিতে উচ্চারণ করে আন্টি, যেন মনে হয় কোনো অবাঙালি মেয়ে অতি কষ্টে বাংলা বলছে। শিক্ষিত মানুষের এই ডুয়েল চেহারা খুবই পীড়িত করে বসুন্ধরাকে। বসুন্ধরার মনে পড়ছিল বাবার কথা। বাবা মনে হয় নিজের জীবন সাথে নির্বাচন করার ব্যাপারে যতটা প্রগতিশীল হতে পেরেছিলেন, পরবর্তী জীবনে জামাই নির্বাচনের ক্ষেত্রে ততটা আধুনিক মনস্ক হতে পারেননি। অতীত দিনের ভাবনাগুলো মনের মধ্যে বাড়তে দিলে এই এক মুশকিল,
অনন্ত ধারায় বিভাজিত হয়ে তা যখন চলতে থাকবে তাকে তো থামানোই মুশকিল। বাবা অবশ্য সম্পর্কের প্রসঙ্গে বলেছিলেন কথাগুলো। বাবা যখন মামার বাড়িতে গেলেন গৃহপ্রবেশে নিমন্ত্রণ জানাতে, তখন বসুন্ধরা বলেছিল তার ছেলেবেলার অন্তত দুজন সব সময়ের সাথীকে নিমন্ত্রণ করে আসতে। বাবা তখন বলেছিলেন, যে সম্পর্ক স্মৃতি সুধায় পরিপূর্ণ হয়ে আছে তাকে এতদিন পরে ফের নাড়াচাড়া করে জাগিয়ে তুলতে চাইছিস কেন? বাবা অবশ্য বসুন্ধরার কথা ফেলতে পারেননি, তাই নিমন্ত্রণ করে এসেছিলেন সমীরণ ব্যানার্জিকে। সমীরণ আসতে পারলেন না, তাকে হঠাৎ বিনা নোটিশে দিল্লি যেতে হলো অফিসের কাজে। তাই তার ছেলে সন্দীপন এলো বাবার হয়ে প্রক্সি দিতে। সন্দীপন সকালে আসেনি, এসেছিল গোধূলি লগ্নে। সেদিন বসুন্ধরা পরেছিল মায়ের একখানা টাঙ্গাইল শাড়ি, হলুদ জমির ওপর সবুজ পাড় বসানো, তার সঙ্গে উজ্জ্বল সবুজ রঙের ব্লাউজ, চোখে কাজল দিয়েছিল, কপালে ছোট্ট মেরুন রঙের টিপ। ঠোঁটে লিপস্টিক দেওয়া পছন্দ করে না বসুন্ধরা। মনে হয় এই বুঝি সেই রঙিন জেলটি জিভে লেগে গেল, তারপর জিভের লালার সাথে মিশে রক্তে প্রবিষ্ট হবে। তবে শীত গ্রীষ্ম বর্ষা ঠোঁটে ভেসলিন লাগানোর অভ্যেস আছে বসুন্ধরার। নইলে সব ঋতুতেই তার অধরষ্ঠ অসংখ্য ছিদ্রে বিভাজিত হতে থাকে। বসুন্ধরাকে খুবই মোহময়ী লাগছিল তখন, ভীষণ অ্যাট্রাকটিভ। এসব কথা অনেক পরে তাকে বলেছে সন্দীপন। সেদিন বলেছিল, আপনার কণ্ঠ ভীষণ সুরেলা, গান শিখেছেন নিশ্চয়ই। এতদিন না শিখলেও আমার মনে হয় এবার শুরু করে দেওয়া উচিত। বসুন্ধরা মনে মনে বলেছিল, ছেলেরা যে কত রকমভাবে মেয়েদের ইমপ্রেস করতে চায় সে কেবল ভগবানই জানে। মুখে বলেছিল, আপনি প্রথম আমার গলায় সুরের উপস্থিতি লক্ষ্য করবেন। আপনার এরকমটা মনে হলো কেন? সন্দীপন বলল, তার মানে আপনি গান জানেন কিন্তু নিয়মিত চর্চা করেন কি? বসুন্ধরা বলল, আসলে আমার মা গানে টিউশনি করেন, ক্লাসিক্যাল এবং তার সাথে রবীন্দ্রসঙ্গীতও শেখান। কন্যা হিসেবে মায়ের এই সঙ্গীত শিক্ষার আসরে আমার অবাধ প্রবেশ, কিন্তু ইদানিং পড়ার চাপের জন্য ঠিক সময় পাচ্ছি না। আমি বিজ্ঞান নিয়ে কলেজে ভর্তি হয়েছি। সন্দীপন বলল, তাতে কি হয়েছে? বিকম পাশ করার পর আমি কুরিয়ার সার্ভিস অফিসে চাকরি করছি, কিন্তু তাই বলে সেতার নিয়ে বসা তো বন্ধ করিনি। বসুন্ধরা মনে মনে লাফিয়ে উঠেছিল। সেতার শিখবে এটা তার অনেক দিনের শখ। বলল, আপনি যদি সপ্তাহে একদিন করে এসে আমাকে সেতার বাজানো শেখান সন্দীপনদা, তাহলে আমি শিখতাম আপনার কাছে। বলেই জিভ কেটেছিল বসুন্ধরা। সন্দীপন তার প্রাথমিক বিস্ময়ের ঘোর কাটিয়ে বলেছিল, শিখতে ইচ্ছা হলে সেটা এতদিন কাকু মানে আপনার বাবাকে বলেননি কেন? যদিও এটা এখনই আমার কাছে নাড়া বেঁধেও শুরু করা যায়। বসুন্ধরা বিরস মুখে বলল, না থাক, আপনি অনেক দূরে থাকেন, যেতে আসতেই গোটা একটা দিন নষ্ট হয়ে যাবে। তাছাড়া বাবা আমাকে একটা সেতার কিনে দিলেও দিতে পারেন, কিন্তু বাড়িতে মাস্টার রেখে শেখাতে কখনোই রাজি হবেন না। সন্দীপন বলল, আপনি যদি মনে করেন মাইনে করা মাস্টারের কাছে না শিখলে আপনার শিক্ষা সম্পূর্ণ হবে না, তাহলে আলাদা কথা। আমি কিন্তু মাসে অন্তত 2 দিন এখানে আসতেই পারি। কাকিমার কাছে বসে আমি রবীন্দ্রসঙ্গীত শিখব, আর আপনি আমার কাছে সেতার শিখবেন। বাবা তার বন্ধু পুত্রের সঙ্গে আলাপ করিয়ে দিয়ে বেরিয়ে গিয়েছিলেন তার মামার বাড়ির আত্মীয়দের ট্রেনে তুলে দিতে। বাবার মামারা চলে গেলেও কৃষ্ণনগর থেকে যেসব আত্মীয়রা এসেছিলেন তাদের মধ্যে বাবার 2 কাকা কাকিমা আর তাদের নাতি নাতনিরা এখন আপাতত 2 দিন থাকবেন। ছোট কাকার মেয়ে অবশ্য আসেনি, মেজ কাকার মেয়ের কাছেই শ্বশুর বাড়ি। সে সকালে এসেছিল, দুপুরে খেয়ে চলে গেছে। 2 কাকার ছেলেরা তাদের বউ নিয়ে কৃষ্ণনগর ফিরে গেছে। তাদের ছেলেমেয়েরা এখানে দাদু ঠাকুমার জিম্মায় থেকে গেছে। বাবা ফিরে আসার পরেই বাবার মেজ কাকা বাবাকে ডাকলেন, এদিকে একবার শুনে যাও তো বড় খোকা। সন্দীপনের সাথে কথা বলার ফাঁকেই মেজ দাদুর জলদ গম্ভীর কণ্ঠস্বর কানে এসেছিল বসুন্ধরার। তিনি এখন বাবাকে কি জন্য ডাকছেন, কি কথা বলবেন তিনি বাবাকে, সেটা না শুনতে পেলেও বসুন্ধরা সহজে অনুমান করতে পারে। উঠতি বয়সের ছেলে মেয়ে, কোথাকার কে একটা বখাটে ছোড়া, তার সামনে মেয়েকে বসিয়ে দিয়ে কি করে তুমি নিশ্চিন্ত মনে ঘুরছো বড় খোকা? তাও যদি কোনো ভদ্রস্থ একটা চাকরি সে করত, চিঠিপত্র দেওয়ার আপিস বই তো নয়। যদি সেটা মহামান্য ভারত সরকারের হতো তাহলে একটা নির্ভরযোগ্য জীবিকা হতো।
তার ওপর আমাদের স্বজাতীয় তো সে নয়। বারুদ যে তখন সে যে ব্রাহ্মণ বংশের সন্তান, সেও স্পষ্ট বোঝা যাচ্ছে। জাতের অহংকার 16 আনা, কিন্তু জাত ধুয়ে কি জল খাবে তুমি? তোমার বন্ধুর ছেলে তো মাকাল ফল, কিন্তু তোমার মেয়ে কি স্বামীর ওই ধপধপে রঙের দিকে তাকিয়ে সারা জীবন সংসার চালাতে পারবে? কে যে কখন সূচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোতে চায় অচেনা অপ্রিয় খাতে, সেই কথা স্মরণে রেখে আগে থেকেই সাবধানতা অবলম্বন করাই কি উচিত কাজ নয়? এই সব কিছু কিছু কথা বসুন্ধরা পরবর্তীকালে বাবার মুখ থেকে শুনেছিল। হয়তো সন্দীপনও পরিস্থিতি কিছুটা হলেও বুঝতে পারছিল। সন্দীপনের মুখ দেখে বসুন্ধরা স্পষ্ট বুঝতে পারছিল তাদের এই সুরেলা আলোচনার জলসাঘরে ওই আসুরি কণ্ঠস্বর সন্দীপনের মোটেই মনোভূত হয়নি। সন্দীপন যদি আজ ইন্দ্রের সভার ইন্দ্র হতো, তাহলে নিশ্চয়ই ওই বাজখাই গলার চিৎকারে সুর তাল ভঙ্গ করার অপরাধে মেজ দাদুকে নির্বাসন দণ্ড দিত। বিরক্তি লুকিয়ে সন্দীপন ভনিতা করে বলল, তোমার মামা দাদুরা চলে গেলেন দেখলাম, কিন্তু বাকি সব আত্মীয়রা বোধ হয় এখনো আছেন। যাক বাবা, আরও কিছুদিন তাহলে তুমি হই হুল্লোড় করতে পারবে। সন্দীপনের কথা শেষ হবার আগেই বাবার ছোট কাকার নাতি হুলো মুখ দিয়ে কুহু বলে একটা অদ্ভুত শব্দ করতে করতে বসার ঘরের পর্দা ধরে ঝুলতে ঝুলতে এক হ্যাচকায় পর্দাকে তার ডান্ডা শুদ্ধ উপড়ে নিয়ে এসে সন্দীপনের কোলের উপর হুমড়ি খেয়ে পড়তেই বসুন্ধরা খিলখিল করে হেসে উঠল। আজ সারাদিন হুলো আর আরও অনেকেই এই পর্দায় হাত মুছে স্বাক্ষর রেখে গেছে। মায়ের শাড়ি কেটে বানানো পর্দাটা ফেসে যেতে বসুন্ধরার বেশ মজাই লাগছিল। বাবা নতুন কাপড় কিনে এনেছেন, এরা চলে গেলে বসুন্ধরা এখানে সেটা লাগাবে। এই ভাবনা তার মস্তিষ্কের কোষে কোষে চকলেট খাবার মতো আনন্দ উদ্দীপনার সঞ্চার করছিল। হাসতে হাসতে বসুন্ধরার ঘাড়ের কাছের খোপাটা খুলে গিয়ে অবিন্যস্ত হয়ে কচি ঘাসের মতো চুলগুলো পিঠময় ছড়িয়ে পড়েছিল। সন্দীপন হঠাৎ সেদিকে তাকিয়ে আবৃত্তি করে উঠল, সাগর জলে স্নান করি সজল এলো চুলে, বসিয়াছিলে উপল উপকূলে, শিথিল পিতবাস মাটির পরে কুটিল রেখা লুটিল চারিপাশ। আজকের পর্ব এই পর্যন্তই থাক। এর শেষ পর্ব আজ সন্ধে 7:30টায় আমার চ্যানেলে আপলোড করা হবে। ধন্যবাদ।